ইরানের ইস্পাহান শহরের পাহাড়ি এলাকায় একটি ঘটনা ঘটে গেছে যা পুরো বিশ্বের সামরিক ভারসাম্য পাল্টে দিতে পারে। এই শহরটি ইরানের পারমাণবিক কর্মসূচির হৃদয় হিসেবে পরিচিত। সেখানকার মাটি কেঁপে উঠেছিল কিছুদিন আগেই। যুক্তরাষ্ট্রের একটি গোপন মিশন চলছিল সেখানে। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল পাইলট উদ্ধার অভিযান, কিন্তু ইরান এখন দাবি করছে সেটি ছিল আরো বড় কিছুর আড়াল। এই অভিযানে যুক্তরাষ্ট্র হারিয়েছে এমন এক প্রযুক্তি যা তৈরি করতে তাদের কয়েক দশক সময় লেগেছিল, লক্ষ কোটি ডলার খরচ হয়েছিল। সেই প্রযুক্তির নাম ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার। সাংকেতিক নাম দেয়া হয়েছে ANALQ সাইডবোর্ড উইচবোর্ড। নির্মাতা প্রতিষ্ঠান নর্থরুপ গ্রুম্যান। এই প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সবচেয়ে গোপনীয় এবং সংবেদনশীল সম্পদগুলোর একটি। এমন এক প্রযুক্তি যা বিমানকে রক্ষা করতে পারে হিট সিকিং এবং ইনফ্রারেড গাইডেড মিসাইলের আক্রমণ থেকে। কাঁধে বহনযোগ্য যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের হিট সিকার সেন্সরকে সম্পূর্ণ অন্ধ করে দিতে সক্ষম এই যন্ত্র। বিমানের চারপাশে থাকে 5টি থেকে 6টি অত্যাধুনিক 2 কালার ইনফ্রারেড সেন্সর। এই সেন্সরগুলো যে কোনো আগত মিসাইল তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে। মিলিসেকেন্ডের মধ্যেই আগত মিসাইলের দিকে শক্তিশালী ইনফ্রারেড রশ্মি নিক্ষিপ্ত করে এই যন্ত্র। ফলে মিসাইল তার দিক নির্দেশনা হারিয়ে ফেলে এবং সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। এই অত্যাধুনিক প্রযুক্তি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের 500-র বেশি বিমানে স্থাপন করা হয়েছে। কার্গো লিফটার থেকে শুরু করে বোমারু বিমান, অ্যাপাচি এবং ব্ল্যাক হক হেলিকপ্টার সবকিছুতেই রয়েছে এই অদৃশ্য ঢাল। যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকারীরা কখনো ভাবেনি এই প্রযুক্তি শত্রুর হাতে পড়তে পারে। তারা নিশ্চিত ছিলেন এটি চিরকাল তাদের একচেটিয়া সম্পদ থাকবে, কিন্তু ইস্পাহানের আকাশ তাদের সেই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। গোপন সেই মিশনে যুক্তরাষ্ট্রের একটি শীতার্থী বিমান থেকে এই অত্যাধুনিক যন্ত্রপাতি প্রায় অক্ষত অবস্থায় ইরানের হস্তগত হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের বিমান ধ্বংস করে দিয়েছিল ঠিকই, কিন্তু সবকিছু ধ্বংস করতে পারেনি। সেই একটি মূল্যবান যন্ত্রপাতি এখন ইরানের গবেষণা কেন্দ্রে রাখা আছে। তেহরানের বিজ্ঞানীরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে এই প্রযুক্তি দিয়ে। গোয়েন্দা সূত্র মতে চীন এবং রাশিয়াকেও এই তথ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইরানের। এই একটিমাত্র ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের ভিত নড়িয়ে দিয়েছে, কারণ এখন যুক্তরাষ্ট্রের সমস্ত কার্গো বিমান, হেলিকপ্টার, এমনকি তাদের গর্বের যুদ্ধ বিমানগুলোও অনিরাপদ হয়ে পড়েছে। চীন, রাশিয়া এবং ইরান যদি এই প্রযুক্তি সম্পূর্ণভাবে বুঝতে পারে এবং নকল করতে পারে, তাহলে নতুন ধরনের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করবে। যুক্তরাষ্ট্রের কয়েক দশকের গবেষণা, বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ এক রাতেই অর্থহীন হয়ে যেতে পারে। পেন্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন যে এটি তাদের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। এই প্রযুক্তি হাতছাড়া হওয়ার অর্থ যুদ্ধক্ষেত্রে তাদের বিমান চলাচলের যে স্বাধীনতা ছিল সেটি শেষ হয়ে যাওয়া। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইতিমধ্যেই এই প্রযুক্তির ছবি প্রকাশ করেছে বিশ্ববাসীর সামনে। একটি অক্ষত যন্ত্র পাইলটের আসনের পাশেই রাখা ছিল। ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে এর সেন্সর, কন্ট্রোল ইউনিট এবং তারের জটিল বুনন। ইরানি সূত্র থেকে জানা যাচ্ছে তারা ইতিমধ্যেই প্রযুক্তিটি বিশ্লেষণ করা শুরু করে দিয়েছে। ইরানের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, রাশিয়ার জন্য এটি যেন স্বপ্ন পূরণ। ইরানের জন্য এই প্রযুক্তি উদাহরণস্বরূপ, আর যুক্তরাষ্ট্রের জন্য এটি এক ভয়াবহ দুঃস্বপ্ন। মস্কোর সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া এই প্রযুক্তি পেতে ইরানকে বিলিয়ন ডলার দিতেও রাজি হয়েছে। চীন তো ইতিমধ্যেই যোগাযোগ শুরু করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জরুরি শুনানি ডাকা হয়েছে এই ঘটনার তদন্তের জন্য। আইন প্রণেতারা তীব্র প্রশ্ন তুলেছেন কিভাবে এত সংবেদনশীল একটি প্রযুক্তি শত্রুর হাতে চলে গেল। পেন্টাগন বলছে তারা তদন্ত করছেন, কিন্তু তদন্তের সময় ইরান হয়তো পুরো প্রযুক্তি উল্টে পাল্টে ফেলবে। একজন ইরানি বিপ্লবী গার্ড কমান্ডার উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা ভেবেছিল তাদের প্রযুক্তি সবচেয়ে উন্নত, কিন্তু দেখা গেল তাদের সেই প্রযুক্তি আজ আমাদের গবেষণাগারে। এখন আমরা শিখব তোমাদের মিসাইলকে কিভাবে অন্ধ করতে হয় এবং সেটা ব্যবহার করব তোমাদের বিরুদ্ধেই। এই ঘটনার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্র আরেকটি কঠিন সত্য উপলব্ধি করতে পারছে। প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, তা যদি উড়োজাহাজে থাকে বা যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকে, তাহলে শত্রুর হাতে পড়ার আশঙ্কা সবসময় থেকে যায়। ইরান সেই প্রমাণ দিয়ে দিল। কিন্তু প্রযুক্তি হারানোর এই ধাক্কা সামলাতে না সামলাতেই যুক্তরাষ্ট্রকে আরেকটি বড় ধাক্কা খেতে হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স খালেদ বিন মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্প্রতি চীন সফর করেছেন। এই সফরটি শুধু সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্য ছিল না, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আবুধাবি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহ্যগত ঘনিষ্ঠতা বজায় রেখেই ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকে পড়ছে। এর পেছনে রয়েছে একটি শক্ত কারণ।
ইরানের ড্রোন এবং মিসাইল হামলার যুক্তরাষ্ট্রের আধুনিক রাডার সিস্টেম ব্যর্থ হয়েছে। অন্যদিকে চীনা প্রযুক্তি কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের এই চীন সফর নিয়ে হোয়াইট হাউসে জরুরি বৈঠক বসেছে। ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন, কারণ আমিরাত যুক্তরাষ্ট্রের একজন অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র দেশ। তারা যদি চীনের দিকে সরে যায় তাহলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাবে বড় ধরনের ফাটল ধরবে। একজন আমিরাতি কূটনৈতিক গোপনে জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রকে পাশে রাখতে চান, কিন্তু তাদের নিরাপত্তার প্রয়োজন সবার আগে। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অর্থ ব্যর্থ হয়েছে। চীন যদি আরও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে তাহলে তারা সেটা নিতে বাধ্য। এই একটি বাক্যে ফুটে উঠেছে মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যের যুগ এখন আর নেই। চীন এখানে এসে গেছে এবং থাকবেও। প্রযুক্তি এবং কূটনীতির পাশাপাশি সামরিক ময়দানে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। সৌদি আরব ইরানের সঙ্গে বড় আকারের যুদ্ধের আশঙ্কায় পাকিস্তানের সঙ্গে ন্যাটো স্টাইলে সামরিক চুক্তি সক্রিয় করে ফেলেছে। এর ফলশ্রুতিতে পাকিস্তান তার GF-17 থান্ডার যুদ্ধ বিমান সৌদি আরবে মোতায়েন করেছে। কিং ফয়সাল বন্দরে এখন পাকিস্তানি বিমান বাহিনীর স্পষ্ট উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে F-16 যুদ্ধ বিমান। গোয়েন্দা সূত্র থেকে জানা যাচ্ছে 10 থেকে 13 হাজার পাকিস্তানি সেনা ইতিমধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলে মোতায়েন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান তো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল। ইসলামাবাদে একাধিক বৈঠক হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান দুই পক্ষের মধ্যে দৌড়ঝাঁপ করে শান্তির চেষ্টা করছেন। তাহলে পাকিস্তান কেন সরাসরি ইরানের সম্ভাব্য প্রতিপক্ষ সৌদি আরবে সেনা মোতায়েন করল? এই দ্বৈত নীতি ইরানের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে। ইরান এখন কি পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেবে? যদি মানে, তাহলে পাকিস্তানের ভূমিকা কতটা নিরপেক্ষ থাকবে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। একজন ইরানি কূটনীতিক স্পষ্ট ভাষায় বলেছেন, পাকিস্তান বলছে আমরা মধ্যস্থতা করছি, আবার তারাই সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ইরানের বিরুদ্ধে। এই দ্বিচারিতা ইরান মেনে নিতে পারে না। ইরান এখন নতুন মধ্যস্থতাকারী খুঁজছে। সেই তালিকায় নাম রয়েছে চীন, রাশিয়া, এমনকি ওমানেরও। পাকিস্তান হয়তো প্রথম সারি থেকে সরে যাচ্ছে ধীরে ধীরে। সংক্ষেপে বললে, যুক্তরাষ্ট্র এখন 3টি ফ্রন্টে হঠাৎ করেই প্রচণ্ড চাপের মুখে পড়েছে। প্রথম ফ্রন্ট হচ্ছে প্রযুক্তি। ইরানের হাতে চলে যাওয়া DIRCM প্রযুক্তি যুক্তরাষ্ট্রের আকাশ শ্রেষ্ঠত্বকে গুরুতর হুমকির মুখে ফেলে দিয়েছে। ইরান যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং সফলভাবে সম্পন্ন করে ফেলে তাহলে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের গবেষণা, বিলিয়ন ডলার বিনিয়োগ এবং শত শত বিমানের নিরাপত্তা সবকিছু মাটিতে মিশে যাবে। দ্বিতীয় ফ্রন্ট হচ্ছে কূটনীতি। সংযুক্ত আরব আমিরাতের চীন সফর স্পষ্টভাবে প্রমাণ করছে উপসাগরীয় দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনের দিকে তাকাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় দ্রুত সংকুচিত হয়ে আসছে। তৃতীয় ফ্রন্ট হল সামরিক। পাকিস্তান সৌদি আরবে সেনা মোতায়েন করায় ইরান এবং পাকিস্তানের সম্পর্ক জটিল হয়ে গেছে। মধ্যস্থতাকারী হারানোর আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের। ট্রাম্প প্রশাসন এই 3টি ফ্রন্টে একসঙ্গে মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। ট্রাম্প চান আলোচনার মাধ্যমে সমাধান, কিন্তু ইরান তাড়াহুড়া করছে না মোটেই। ইরানের স্পষ্ট বক্তব্য, তাদের গ্যারান্টার চাই, আর সেই গ্যারান্টার হতে পারে চীন। ট্রাম্প কি চীনকে গ্যারান্টার হিসেবে মেনে নেবেন, নাকি তিনি আরও চাপ বাড়াবেন? এই প্রশ্নের উত্তর এখন কেউ জানে না। ওয়াশিংটনে ট্রাম্প বসে আছেন তার অফিসে। তার সামনে 3টি গোয়েন্দা রিপোর্ট। প্রথমটি, ইরানের হাতে গোপন প্রযুক্তি চলে গেছে। দ্বিতীয়টি, আমিরাতের চীন সফর। তৃতীয়টি, সৌদি আরবে পাকিস্তানের সেনা মোতায়েন। তিনি নীরব বসে আছেন, সেই ভয়ঙ্কর নীরবতা যা বড় ঝড় আসার আগে দেখা যায়। ট্রাম্পের এই নীরবতা ঠিক সেরকম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসার সিদ্ধান্ত এখনও নেননি, কারণ তারা গ্যারান্টার চান, আর সেই গ্যারান্টার হতে পারে চীন। ট্রাম্প কি চীনকে মেনে নেবেন? যদি মেনে নেন তাহলে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব আরও বাড়বে। যদি না মানেন তাহলে আলোচনা ভেঙে যাবে এবং যুদ্ধ বাড়বে। কিন্তু যুদ্ধ বাড়লে তো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ইরানের হাতে, বিমান অনিরাপদ, মিত্ররা পিছু হটছে এবং কংগ্রেস বিপক্ষে। তাহলে যুদ্ধ চালানোর সামর্থ্য কতটুকু আছে? অপেক্ষার শেষ প্রহর চলছে। ট্রাম্প কি আলোচনায় বসবেন, নাকি আবার হামলা করবেন? কেউ নিশ্চিত নয়, কিন্তু এতটুকু স্পষ্ট, ইরান মাথা নত করবে না। ইরান শুধুমাত্র একজনের সামনে মাথা নত করে, এবং সেটা হলো সিজদায় আল্লাহর সামনে, ট্রাম্পের সামনে নয়, কখনোই না।